সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকার বিরোধী আন্দোলন সফল করতে না পারার দায় সবার বলে স্বীকার করেছেন বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। তবে আত্মসমালোচনার সুযোগ তাদেরও কি আছে? এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় আত্মসমালোচনার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আহসানুল ইসলাম টিটু এমপি, সংসদ সদস্য, টাঙ্গাইল ৬। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনা সংক্রমণ বাড়লেও বেপরোয়া সাধারণ মানুষ, ভ্রমণেই ডেকে এনেছে সর্বনাশ। আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০০-এর বেশি। শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা ইস্যুতে দিল্লিকে চাপে রেখেছে ঢাকা। রাজধানীর দক্ষিণখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। মূল অভিযুক্ত সহ আটক ৭। বিক্ষুব্ধ এলাকাবাসীর গাড়িতে আগুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসত বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু, জানা যায়নি কারণ। কাজ করছে পুলিশ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪। এবং সাকিবের পর বোমা ফাটালেন মাশরাফি, বললেন বোর্ডের চাপেই ছাড়তে হয়েছে টি-20 অধিনায়কত্ব। অবসর নিয়েও মিথ্যাচার করেছেন কর্মকর্তারা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম আত্মসমালোচনার রাজনীতি। রাজনৈতিক দলগুলো আত্মসমালোচনা কতটুকু করেন, আত্মসমালোচনার সুযোগ তাদের রয়েছে কিনা, এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে হাবিবুর রহমান হাবিব, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। হাবিব ভাই, যেটি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলছেন যে এ দায় আমাদের সবার। রাজপথে সরকার বিরোধী আন্দোলনের ব্যর্থতার জন্য ছাত্রদল সহ বিএনপি সব নেতার উপর দায় চাপিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের আরেকজন অন্যতম নেতা, বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলছেন, ছাত্ররা উজ্জীবিত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। এরকম আত্মসমালোচনা আরও বিভিন্ন সময় আপনারা করেছেন, কিন্তু আত্মসমালোচনা যতটা না করেন তার চেয়ে বেশি হচ্ছে আপনারা আন্দোলন সফল করতে না পারার জন্য, বেগম জিয়াকে যখন জেলে ছিল তাকে মুক্ত করতে না পারার জন্য, নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য ইত্যাদি যত সমালোচনা আছে সব কিছুর জন্য আপনারা সরকারের দিকে বেশি দায় দেখেন। সরকারকে যখন একদিকে দায়ী করেন, অপরদিকে এই যে আজকে মহাসচিব যে কথাগুলো বলেছেন, আরও বিভিন্ন সময় অনেকেই বলেন, তো এই জায়গাটাতে আরও গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ রয়েছে বলে আপনারা মনে করেন কিনা, যেই পরিস্থিতিটা আপনারা ফেস করছেন বলে বলছেন সেটিতে উত্তরণের জন্য? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক সহ-আলোচক বিন্দু টিটু এবং স্বামীদের পার্টিকে ধন্যবাদ। আসলে আপনারা ওই যে অনেক আগের ঘটনা সবাই জানে, যেখানে প্রস্তাব করিবেন না করলে 50 টাকা জরিমানা, অথচ হবে এখানে প্রস্তাব করিবেন না করলে 50 টাকা জরিমানা। আপনারা তো, আমি তো ওখানে ছিলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলার পাশাপাশি তো আবার বলেছেন এই সরকার এমনইভাবে নির্যাতন করছে যার কারণে নির্যাতন শিকার হয়ে হাবিবুর খান সোহেল আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে। এই সরকার ছাত্রদলকে রাস্তায় নামতে দেয় না, বেপরোয়াভাবে পিটাতে তার প্রেস ক্লাবের ভিতরে ঢুকে যায়। সে কথাটা তো আপনার এখানে আসে নাই, আসে তো ওই কথাটুকু, চুম্বক কথাটুকু, সেই কথাটুকু আসে না যেহেতু আপনি বলছেন, এবং আপনি সেটার জন্য যেহেতু আমাকে দায়ী করছেন, আমি একটু আমার দায় স্বীকার করতে চাই। সেই জায়গাটাতে বলি, আমি কিন্তু বলেছি যে আপনারা বেশিরভাগ সময় আপনাদের যত কথা, 90% কথাই হচ্ছে সরকার আপনাদেরকে দমন পীড়ন করে। আজকেও মহাসচিব বলেছেন, এটি আপনার প্রতিদিনই বলেন। সঙ্গে যেহেতু আজকে আত্মসমালোচনার অংশটুকু যুক্ত করেছেন, সেজন্যই এই কথাটি সকল গণমাধ্যম আজকে পিক করে। ঠিক আছে, পাশাপাশি কথাটুকু তো আসছে। আপনি যেটা বলছেন যে সরকার যে নির্মম অত্যাচার নির্যাতন করে না, এটা তো অস্বীকার করার উপায় করে, তার তো অস্বীকার করতে উপায় নেই। আপনার বিএনপির প্রায় 36 লক্ষ লোকের নামে মামলা হয়েছে। 36 লক্ষ না হলেও 1 লক্ষর কাছে মামলা, এক মামলা 2-3বার বা 10 ঘন্টা 20টা 200-340 মামলার আসামি আছে। হয়তো সেই হিসাবে ওই সংখ্যাটা কমতে পারে, কিন্তু
আপনাকে এই কথাটা তো স্বীকার করতেই হবে যে আমরা আন্দোলন কেন সফল করতে পারছি না। সরকারের এমন দমন পীড়নের মধ্যে আন্দোলন কারোর পক্ষে সফল করা সম্ভব না। আওয়ামী লীগের পক্ষে কি সম্ভব হয়েছিল? যদি মইনুল আহমেদ মিথ্যামিথ্যি জাতিসংঘের ওই চিঠি নিয়ে এসে ইয়াজউদ্দিন স্যারের বঙ্গভবনে ঢুকে মোখলেসকে কানের উপর থাপ্পড় মেরে ওই মিথ্যা চিঠি যদি না দেখাতেন যে আমরা যদি নির্বাচন যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় তাহলে আমাদের শান্তি মিশনে যারা আমাদের আছেন তাদের ওখান থেকে বিদায় করে দেবে, এই সেন্টিমেন্টটা তৈরি করলেন একটা মিথ্যা চিঠি। বিএনপিকে পেরেছিল, বিএনপিকে পারত, সেনাবাহিনী যদি সেই ভূমিকা না নিত বিএনপিকে পারত নির্বাচন ঠেকাতে। ওই নির্বাচন যেমন আমরা 86-এ নির্বাচন বিএনপি সহ ঠেকাতে পারি নাই, আওয়ামী লীগ করেছিল। 88-এ বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে নির্বাচন করে নির্বাচন ঠেকাতে পারে নাই। 96-এ যদিও বিএনপি বলেছিল যে এই নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার বিধানসভা সংশোধন করতে হবে, কেউ ঠেকাতে পারে নাই। আমরা যেমন আবার সবাই মিলে 2014 সালের ভোটার বিল নির্বাচন আমরা ঠেকাতে পারি নাই। কথাটা হলো যে এখানে প্রশাসনের একটা ভূমিকা থাকে। এখন আগেকার প্রশাসন এত ওয়েল ইকুইপড ছিল না। আমি যখন আগে হাঁটতে হাঁটতে যেতাম জিগাতলা থেকে, আমি হাঁটতে হাঁটতে চলে যেতাম, বা শঙ্কর থেকে হাঁটতে হাঁটতে চলে যেতাম গুলশান অফিসে, কি বঙ্গবন্ধুতে মিছিল করতে যেতাম, হরতাল করতে যেতাম। তখন আমার বাসার সামনে সিসি ক্যামেরা ছিল না, পার্টি বাসার সিসি ক্যামেরা ছিল না। এখন বাসার সামনে আছে, গলিতে আছে, রাস্তায় আছে, যেখানে মিছিল করে সেখানে আছে। আপনার কোনো কিছু এদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আগে যখন আমরা আন্দোলন করেছিলাম 82 সাল থেকে 90 সাল পর্যন্ত সব দল মিলে, আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে, কোথাও আমরা দেখি নাই যে মোড়ে মোড়ে গলিতে গলিতে জাতীয় পার্টি বিশাল প্যান্ডেল করে গরু জবাই করে রান্না করছে, বিরিয়ানি খিচুড়ি রান্না করতে, তা তো আমরা দেখি নাই। আমরা করেছি বরঞ্চ, যারা আমরা হরতাল করতাম তারা আমরা খিচুড়ি টিচুড়ি রান্না করে খেয়েছি, সরকার করে না। এখন কি হয়, এখন সকালবেলা হরতাল ডাকলেই গলিতে গলিতে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ মিলে তারা এখন রান্না বান্না শুরু করে দেয়, মাইক টেক দিয়ে শুরু করে দেয়। এবং প্রশাসন প্রত্যেকটা ওই কোনো কথা বলারও সুযোগ নেই, তো এক জায়গায় দাঁড়াবে সেখানেও তো সুযোগ নেই। তো এমন একটা দমন পীড়ন অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, আসি তো তারপরও এত প্রশ্ন করি আপনি যেটি বলছিলেন যে হরতাল আপনারা করেছেন, তো তখন আপনি যে দলটি করতেন আওয়ামী লীগ করতেন, তখন এই হরতালটি কিভাবে করতে হবে সেটি কিন্তু আপনাদের ভালোই জানা ছিল হরতালকারী হিসেবে। তো এখন যখন আপনি দল বদলেছেন কিন্তু সেই হরতাল করার ভূমিকাতেই রয়েছেন, তাহলে তখনকার টেকনিকটি এখন কাজে লাগাতে পারছেন না কেন? তখনকার টেকনিক এখন তো কাজে লাগবে না। আচ্ছা, এখন কিভাবে গেল? এখন তো প্রশাসন, তখন পুলিশের সঙ্গে কয়টা ছিল? ঢাকা থানা ছিল করে 14টা, এখন থানা 50টার উপরে, পুলিশ ছিল কত কয়। তাহলে থানা সিসি ক্যামেরা ইত্যাদি কমিয়ে দিতে হবে সব। আপনি তো কত অন্যদিকে নেন কেন? আগেকার মতো এখন ওই রকম আন্দোলন করার মতো যে সুযোগটা আগে যেমন ছিল, আমি আগে একদিকে যেমন আমরা তো 9 বছর আমরা একসাথে ছিলাম, এত বীরত্ব কথা তো কেউ দেখাতে পারে না, সবাই মিলেই তোমরা করছে। একটা গলির ভিতর ঢুকে যাওয়া যেত, কিন্তু এখন গলির ভিতর ঢোকারও তো সুযোগ নাই, সেখানে তো সিসি ক্যামেরা অপেক্ষা করতেছে। আমি বলতেছি যে সরকারের দমন পীড়নের পরিমাণটা এত। এবং দেখেন একটা কথা আপনাকে স্বীকার করতেই হবে, এরশাদ সাহেবের একটা ইলেকশন হলো, উপজেলা নির্বাচন আমরা গেলাম না, পরের বারে আমরা আওয়ামী লীগ এলারা গেলাম, বিএনপি পরে গেল, প্রথম নির্বাচন আমরা যাইনি। এরশাদ সাহেব 86 নির্বাচন করেছিল, নির্বাচনে জিততো কারা? আওয়ামী লীগ। 48 ঘন্টা কিন্তু রেডিও টেলিফোনে ফলাফল বন্ধ ছিল, 48 ঘন্টা পরে আবার কেটে কুটে ঠিকঠাক করে তখন জাতীয় পার্টি জিতলো। তা তো ভোটটা দিনের বেলায় হয়েছে, কাটাকাটি হলো দিনের বেলা হয়েছে, যোগ বিয়োগ করলে ভোটের পরে হয়েছে। এবার কি হলো? রাতে হয়েছে, আপনি বলবেন একটু পরে। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হব, একটু ভাইকে শুনে আমি আপনার সঙ্গে আসছি। 153টা বিনা ভোটে হয়ে গেল, আবার এবার রাতের বেলা হলো। তা আপনি কি করবেন? আমি আপনার সঙ্গে যুক্ত হব। এখানে একটু আপনাদের দলের সাধারণ সম্পাদক উদ্ধৃত করতে চাই, তিনি বলছেন যে নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। তো এই কথা বিএনপিকে উদ্দেশ্য করে আজকে বলেছেন আপনাদের দলের সাধারণ সম্পাদক, এর আগেও বলেছেন, অন্যান্য অনেক নেতারাও এই কথাটি বলেন। কিন্তু এটি তো হচ্ছে বিএনপির বিষয়, কিন্তু পাশাপাশি আমরা যেহেতু বলছি আজকে আত্মসমালোচনার রাজনীতি, এই গত টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকার অবস্থায় আপনাদের নিজেদের দলেও আত্মসমালোচনার কোনো সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন কিনা? না, কারণ সম্প্রতি যেসব ঘটনা দেশে ঘটছে, এবং সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, এরকম আগেও বিভিন্ন সময় এরকম কিছু ঘটনা কিন্তু ঘটেছে। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী আর মাত্র একটা দিন বাকি, আমরা 26শে মার্চ স্বাধীনতার 50 বছর উদযাপন করব। আপনি সঠিকভাবেই বলেছেন যে অবশ্যই আপনি যদি দেখেন যে স্বাধীনতার পরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতগুলি ভাষণ দিয়েছেন, তার ভাষণটা কিন্তু পুরোটাই ছিল আত্মসমালোচনামূলক।
এবং বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন এবং অগ্রগতি হচ্ছে, এবং তারপরে যে আমাদের মধ্যে যারা বিপদগামী হচ্ছে, সেখানে যে শুদ্ধি অভিযানগুলো চালানো হচ্ছে বা সেখানে যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে, এটাই কিন্তু আত্মসমালোচনার অংশ হিসাবে আমি মনে করব। আমরা যখন কেউ বিদ্রোহী প্রার্থী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, কঠোর হওয়ার চেষ্টা করি। কেউ যখন মানে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আমরা কিন্তু ব্যবস্থা, এটি কিন্তু আত্মসমালোচনা। যদি আমরা না করতাম তাহলে বলতেন যে হ্যাঁ আমাদের অবশ্যই আত্মসমালোচনার সুযোগ আছে। এবং আমি যেটা মনে করি যে আমরা, আপনি দেখেন উনি যে কথাগুলি বলল, উনি অত্যন্ত মানে আমার মুরব্বী একজন, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জিনিসটা করতে পেরেছিলেন, তার সারা জীবনের এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ৭১-এ পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল। ৭০-এর নির্বাচনে ১৭৯টা সিটের মধ্যে ১৬৭টা বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল 100% ম্যান্ডেট নিয়ে। ৭ই মার্চের ভাষণ, যে ভাষণ আজকে সারা বিশ্বব্যাপী সমাদৃত, সেই ভাষণের পরের দিন থেকে, উনি আমার চেয়ে ভালো জানবেন, আমি তো ইতিহাসের ছাত্র হিসেবে পড়ে বলতেছি, উনি তখন ছিল। ৭ই মার্চের ভাষণের পরে থেকে কিন্তু আমি যতগুলি বই পড়েছি সব জায়গায় বাস্তবত তার নির্দেশে দেশ চলতেছিল ২৬শে মার্চের আগ পর্যন্ত। তো এই যে জাতিকে ঐক্যবদ্ধ করা, জনসম্পৃক্ত করা, এটাই কিন্তু মানে গ্রেট লিডারদের আমার মনে হয় যে সবচেয়ে বড় সফলতা, যে তারা বঙ্গবন্ধু উপস্থিত না থেকেও তার নামে, তার নামের স্লোগানে, তার নির্দেশে পুরো মানে দেশটা স্বাধীন হয়েছে ৯ মাসের মধ্যে, এবং সব কিছুর অনুপ্রেরণা, উদ্দীপনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটাই কিন্তু মূল স্রোত ছিল। কে কোথায় টিনের উপরে দাঁড়াইয়া, আমি একটু শেষ করিনি, কে কোথায় টিনের উপরে দাঁড়াইয়া কোনো একজন অখ্যাত মেজর ঘোষণা দিল, জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেল, এটা কিন্তু ঘটনা না। জি অবশ্যই না। কিন্তু ছোট ভাই, এখানে যেটি হচ্ছে, আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন, ধরুন এরকম নেতা একটি জাতির ইতিহাসে একবারই আসে। বঙ্গবন্ধুকে যদি আমরা এসবের বাইরে রেখে বলি, কিন্তু এই হাবিব ভাই যে অভিযুক্তি করছেন বা বিএনপি যে অভিযুক্তি করে, সেটি হচ্ছে যে দমন পীড়নের কারণেই এই আন্দোলন তারা সফল করতে পারছেন না, এবং দমন পীড়নটি এমন পর্যায়ে সেটি হচ্ছে যে রাজনৈতিক শিষ্টাচারের একেবারে বাইরে। তাই তো হাবিব ভাই, এটি তো বলতে চাচ্ছেন আপনি, এই কারণেই হচ্ছে না? আপনাকে একটু আমি উনাকেই বলবো যে উনার অভিজ্ঞতা আমার চেয়ে বেটার। 75-এর পরে যে জিনিসটা মীমাংসিত ছিল, মীমাংসিত কি ছিল? যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক চেতনায় ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। সেই জায়গা থেকে ৭৫-এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মাধ্যমে রাতারাতি যখন জয় বাংলা, যখন বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল, যখন বঙ্গবন্ধুর ইতিহাস, আমি একজন ছাত্র, আমি ক্লাস 1 থেকে আমি আমার কলেজ পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, কোথাও বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে কোনো টেক্সট ছিল না। ৭৫-এর ৭৬ থেকে আরম্ভ করে উনি বলতে পারবে না কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো টেক্সট বইতে কোথাও ইতিহাসটা, আমরা প্রপার ইতিহাসটাও জানতে পারি নাই। এই যে পরিবর্তন, আপনি আরেকটা জিনিস আমি একটু উদাহরণ দিই, 1 মিনিট আমাকে একটু সময় দিয়ে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে নাজি, এন্টি নাজি যে জিনিসটা শুরু হলো, এবং তাদেরকে যেভাবে দমন, ৪ লক্ষ লোক যারা জার্মানের পক্ষে যুদ্ধ করেছিল, সংগঠক ছিল, তাদেরকে কনসেন্ট্রেটেড ক্যাম্পে রাখা হয়েছে, এবং দীর্ঘ ৩-৪ বছর ধরে তাদের বিচার করা হয়েছে। কি কারণে? কারণ তারা দেশের বাইরে, মানে দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, মানে যারা বিজিত হয়েছে তার বিপক্ষে। আর স্বাধীনতার পরে আমরা 5 বছর পরেই, 3.5 বছরের মাথায়, যখন একটা বিরোধী শক্তি, যেই স্বাধীনতার বিপক্ষের যে শক্তিটা, সেই শক্তির যখন আবার উদ্ভব হয়, সেইখানে কিন্তু স্বাধীনতার কিন্তু কিছু মানে আছে। আপনি যদি আমার দেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মূল নীতিতে বিশ্বাস না করেন, আমি আজকে একটা কঠিন কথা বলতে চাই, যে যেহেতু আমরা এই 26শে মার্চ দেশকে স্বাধীনের জন্য আজকে 50 বছর, এই কঠিন সিদ্ধান্তটা আমাদের আসলে নেওয়া উচিত ছিল, যেখানে আমি আত্মসমালোচনাও করব যে আমাদের আরও কঠিনভাবে, যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে, সেই জায়গাটায় আমার মনে হয় এখন আবার বিবেচনার সুযোগ আসছে যে ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা না, জাতির জনকের ধর্মনিরপেক্ষতা ছিল, সকল ধর্মের মানুষ তার তার জায়গা থেকে ধর্ম পালন করবে, ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করতে পারবে না। আজকে কিন্তু এই 50 বছর আমার দ্বারা বলতেই হচ্ছে যে এই একটা জায়গায়, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি সেই জায়গা থেকে আমরা কম্প্রোমাইজড হয়ে গেছি। কেন? এগেইন 75-এর পট পরিবর্তনে এই যে ধর্মকে আবার ব্যবসা হিসাবে ব্যবহার করার যে সুযোগটা, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধবিরোধীরা আবার তারা কিন্তু অবস্থান তৈরি করে ফেলেছে। তো যার ফলে আপনাকে এটা মনেই রাখতে হবে যে এই স্বাধীনতা বা স্বাধীন বাংলাদেশের মূল ফান্ডামেন্টালের জায়গার বাইরে যারা কথা বলবে, আমরা তো অনেক ছাড় দেওয়া হচ্ছে। আমি তো মনে করি যে পৃথিবীতে এরকম নজির নাই যে ফান্ডামেন্টালের উপরে ভিত্তি করে একটা দেশ
9 মাসের এত রক্ত, 30 লক্ষ শহীদের রক্ত, এত মা বোনের ইজ্জতের বিনিময়ে, এত ত্যাগের পরে সেই অর্জিত স্বাধীনতা নিয়ে 3.5 বছরে আবার তাদেরকে সুযোগ করে দেওয়া, এইরকম স্বাধীনতা কোথাও নাই। এখন কিন্তু এখনো সেই লোকগুলি কথা বলতেছে যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি, তারা এখনো দাঁড়ায় একই এজেন্ডা পাকিস্তান, ওই পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এবং সেই সাথে তাদের লক্ষ্য আদর্শ নিয়ে কিন্তু এই কনস্পিরেসি কিন্তু অ্যাজ অন টুডে চলছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তার সঙ্গে যুক্ত হবো তার আগে একজন দর্শকের ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি। হ্যালো, জি বলুন, শুনছি। আমি হাবিবুর রহমান বলছি রংপুর থেকে। জি, আমি হাবিবুর রহমান হাবিব ভাইকে বলতে চাই যে আওয়ামী লীগের 12 বছরের নির্যাতন বিএনপির 2001 সালে 2007 সালের নির্বাচনের কি বেশি? আর একটা প্রশ্ন করতে চাই যে হাবিবুর রহমান হাবিব ভাই একসময় আওয়ামী লীগ করতেন, উনি কোন আদর্শের ভিত্তিতে বিএনপিতে গেলেন, একটা স্বাধীনতা বিরোধী দলে গেলেন? জি, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। বেশ, শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা বলছিলাম যে আত্মসমালোচনার রাজনীতি, তো এখানে আমাদের হাবিব ভাই এবং আহসানুল ইসলাম টিটু ভাই, তারা দুজন তাদের মতো করে বক্তব্য উপস্থাপন করেছেন। কিন্তু আমি একদম বেসিক্যালি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, অন্ততপক্ষে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতারা আত্মসমালোচনাটাকে কি করেন, কতটুকু গুরুত্ব দেন, আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। রাজনীতিবিদরা আত্মসমালোচনা করলো কি না করলো এটার উপর রাজনীতির গতি দ্বারা নির্ভর করে না। রাজনীতি তার গতিতে চলে, কখনো অল্প সময়ে, কখনো বেশি সময়ে, কখনো খুব দ্রুত পরিবর্তন ঘটে, কখনো অনেক দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটে। তবে আত্মসমালোচনা করে সংশোধন হওয়ার সুযোগ সব রাজনৈতিক দল, সব রাজনৈতিক ব্যক্তি তার জীবদ্দশায় পান না। যারা পান তারা ভাগ্যবান, কিন্তু পেয়েও যারা এই সুযোগটা কাজে লাগান না তারা আমি বলবো হতভাগ্য। এখন যে আত্মসমালোচনা বিএনপি করছে আন্দোলন নিয়ে, বা কিছুটা আওয়ামী লীগ করছে, বা আওয়ামী লীগ আত্মসমালোচনা করছে না, বিএনপির সমালোচনা করছে, এগুলো সবই ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত। বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে নামাতে পারেনি, ক্ষমতায় যেতে পারেনি, এই জন্য তারা আত্মসমালোচনা করছে। এর বাইরেও আত্মসমালোচনার অসংখ্য জায়গা আছে। আমাদের ফরেন পলিসি, আমাদের ওয়াটার, আমাদের কোভিড সিচুয়েশন, আমাদের বৈষম্য, আমাদের ব্যাংক লুট, আমাদের অর্থনৈতিক দুরবস্থা, সকল দলের কিন্তু এসব বিষয়ে একটা কমন প্ল্যাটফর্মে আসার মতো অনেক অ্যাভিনিউ আছে। কমন কমব্যাটের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা সবসময় এড়িয়ে গেছি। এবং এখন আমাদের যেটা প্রয়োজন ইতিহাস চর্চা। আমি ব্যক্তিগতভাবে বলবো স্পষ্ট ভাষায়, এবং হাইকোর্টের রায় আছে, আমরা যেটুকু পড়ালেখা করে জেনেছি, কম মানুষের শুনুক আর বেশি মানুষ শুনুক, প্রথম স্বাধীনতার ঘোষণা 26 তারিখে হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। জিয়াউর রহমান কখনোই বলেননি আমি 26 তারিখে ঘোষণা দিয়েছি। জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি। তবে জিয়াউর রহমান তার জীবদ্দশায় একজন জনপ্রিয় সেনা সদস্য ছিলেন এবং জনপ্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ফাইন্যান্সিয়াল অনেস্টি সেই সময় খুব রেগার্ডেড ছিল। আমি অসংখ্য জায়গায় সার্চ করার চেষ্টা করেছি, তাহের যে 7ই নভেম্বর, যেটা আসলে 7ই নভেম্বর উনি করেছিলেন বিকজ বলশেভিক রেভলিউশন হয়েছিল 25শে অক্টোবর। তো রাশিয়ান ক্যালেন্ডারে যেটা 25শে অক্টোবর, বা ইংলিশ ক্যালেন্ডারে ছিল 7ই নভেম্বর। উনি কেন জিয়াকে চুজ করলেন, মানে আন্দোলনের সামনে রাখার জন্য? অনেক বই পড়ে দেখেছি যে সেই সময় পর্যন্ত জিয়ার ইমেজ ক্লিন ছিল। স্বাধীনতার পরবর্তীতে আমাদের মুক্তিযোদ্ধা, সেনা সদস্য বা কিছু মুক্তিযোদ্ধা অতি উৎসাহ হয়ে বিপ্লব করেছে, কিছু দুর্নীতি হয়েছে, কিছু ক্ষমতার অপব্যবহার হয়েছে তুলনামূলক। সেই তুলনায় জিয়াউর রহমানের অভিযোগ কম থাকার কারণে তিনি সেনাবাহিনীতে একটা জনপ্রিয়তা ছিলেন। এবং তাহেরের যখন বিপ্লবটা হলো খুব মানে খুব কষ্টদায়ক পরিণতি, তাহেরের সেই বিপ্লবেরও ক্ষেত্রেও জিয়াই আবার সেই বিপ্লবটা দমন করলেন, সাহসিকতার সাথেই করেছিলেন। কিন্তু জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন না। জিয়া স্বাধীনতার একজন ঘোষক হতে পারেন, কিন্তু জিয়া মুক্তিযোদ্ধা না। এটা যেমন বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে, আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে একটা নিষ্ঠুর রাজনীতি, আবার জিয়া স্বাধীনতার ঘোষক, এটা ইতিহাসের অপব্যাখ্যা। এই দল দীর্ঘদিন এর মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং বিএনপি এর মধ্যেই ঘুরপাক, বিএনপিকেও রাখা হচ্ছে। আমি মনে করি এটা স্পষ্ট, এ বিষয়ে ডিসকাশন বাংলাদেশের জন্য, জাতির জন্য কোনো ভালো কিছু আনবে বলে আমার মনে হয় না। নাও কাম টু দ্য পয়েন্ট। এরশাদ স্যার 86 সালে ভোট করেছিলেন, সেখানে আওয়ামী লীগ ছিল, কোনো একটা কারণে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সমন্বয় রাখতে পারেনি, যেটার ফলাফল কিন্তু 90 সালে জাতীয় পার্টিকে পেতে হয়েছে, ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আবার 88 সালে সকল দলই বর্জন করলো, ইলেকশন হয়ে গেছে। পার্থক্য হলো 13 সালে বা 18 সালের ইলেকশনগুলো প্রায় পূর্ণ মেয়াদে থাকছে।
আগের ওই নির্বাচনগুলো পূর্ণ মেয়াদে ছিল না, ইনক্লুডিং 15ই ফেব্রুয়ারি। এখন এই ক্ষেত্রে একটা ব্যাপার আমি বলবো যে 13 সালের ইলেকশনের পরে সরকারের শীর্ষ মহল্লাই বলেছিলেন যে আমরা দ্রুত আরেকটি ইলেকশন দিব। 13 সালের ইলেকশনের আগেও বলেছিলেন, 5 জানুয়ারি 14 পরে বলেছিলেন। 5 জানুয়ারির ইলেকশন নিয়ে আমি বলছি, 14 5 জানুয়ারি। সেই প্রমিসটা সেই সময় সরকার রাখেনি। আমি একটি উদাহরণ বলি যে ইংল্যান্ডে যখন গ্লোরিয়াস রেভলিউশন হলো, ক্রমওয়েল এন্ড আদার্সরা চার্লস ওয়ান টাইরান কিংকে তো মাথা কেটে ফেলা হলো, তিনি এক্সাইলে চলে গেছেন, পরে হঠাৎ রিটার্ন করলেন, পরে ক্রমওয়েল তার মাথা কেটে ফেললো, জনগণ এটাতে সমর্থন ছিল। এরপরে দীর্ঘদিন ক্রমওয়েল চালানোর পরে ক্রমওয়েল কোনো ডাইনাস্টি ক্রিয়েট করেনি, তিনি চার্লসকে আসার পথ তৈরি করে দিয়েছেন। চার্লস ওয়ানের ছেলেকে, চার্লস টু যখন দেশে আসলেন ইংল্যান্ডে, তিনি প্রমিস করেছিলেন তার বাবার হত্যাকারী বা বাবার বিচারের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু উনি প্রতিশোধ দেবেন না। কিন্তু চার্লস টু এসে কিছুদিন পরেই তিনি তার বাবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে হত্যা করেন, 19 জনকে হত্যা করেন, হাউস অব কমন্সের সদস্যকে, এবং পরবর্তীতে নিজেও ইংল্যান্ডকে ডিস্টার্ব কন্ডিশনে রাখেন। আমি এটা বলতে চাচ্ছি, শীর্ষ রাজনীতিবিদরা যখন কোনো প্রমিস করে, সেটা ডেমোক্রেসির পক্ষে হোক, রিইলেকশনের পক্ষে হোক, অথবা ফেয়ার ইলেকশনের পক্ষে হোক, ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে হোক, সেটা অবশ্যই পালন করা উচিত। এটা পালন না ধন্যবাদ করলে শামীম ভাই, ধন্যবাদ। আপনার সঙ্গে আবার যুক্ত হব। হাবিব ভাই, দর্শক একটি প্রশ্ন করেছেন যে যেটি বলছেন যে এই দমন পীড়নের কথা যেটি আপনারা বলছেন সেটি আপনাদের সময় থেকে অনেক বেশি কিনা, আর পাশাপাশি এর আগে আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে শুধুমাত্র দমন পীড়নের কারণেই আপনারা আন্দোলন সফল করতে পারছেন না। তো এটি যদি হয় একটি দিক, তাহলে যে দিকটি আজকে সামনে আসলো, যেটি মহাসচিব বললেন, এবং বিভিন্ন সময় আপনাদের স্থায়ী কমিটির অনেক সদস্য বলেছেন, উপদেষ্টা পরিষদের অনেক সদস্য বলেছেন এই আত্মসমালোচনামূলক কথা, তাহলে কি এটা একেবারেই বাদ? একেবারে বাদ তো না। আমি তো বললাম যে মহাসচিব ওই কথা বলার পাশাপাশি আরো কথাগুলি বলেছে, সেগুলি নিয়ে আসতেছেন না কেন? কেন পারছে না? তার কারণ একটা থাকবে না, কারণ থাকবে না। আজকে আপনার চিন্তা করেন, আজকে গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করতেছে, যারা মিছিল করতে তাদের বিরুদ্ধে। কালকে মানে 20-25 জন হাসপাতালে গেছে দেখলাম, আজকেও বিকালবেলা আজকেও হয়েছে সম্ভবত। কতজন আহত আমি জানি না। তো যদি আপনার করে হামলা না করে, বাধা না দেয়, তো ছাত্ররাকে মিছিল করে সয়লাভ করতো না, সারা পক্ষে মিছিল করতো না। আমাদের করতে দেয় না, এমন নিপীড়ন করে, করতে দেয় না। আগের থেকে হরতাল দিলে তার আগের থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করে, ভোটের আগে বাড়ি বাড়ি চলে যায়। কোথায় আছে এটা? আপনি যে আজকে এগুলো নিয়ে আলোচনা করতেছেন, এখানে একটা জিনিস আপনার বুঝতে হবে, আপনি কোন জায়গায় আছেন কোন জায়গায়। আপনি যেখানে সবচেয়ে মানুষের অধিকার যেটা, সেটা আপনি কেড়ে নিয়েছেন। আমার যে ভাই যে দিনাজপুর থেকে নাকি হাবিব রহমান, উনি ফোন করলেন, যে রংপুরে ফোন করলেন যে হাবিব স্বাধীনতা বিরোধী দলে যোগদান করেছে। ওনার তো বোঝা উচিত বিএনপি স্বাধীনতা বিরোধী দল না, ওনার বোঝা উচিত। আর আমি কোন আদর্শে বিএনপিতে গিয়েছি বলছি আর কি, কোন আদর্শে বিএনপিতে ওনাকে প্রশ্ন করে, আওয়ামী লীগের সব নেতারা আগে কোন দল করতেন? মুসলিম লীগ করতেন নাকি? তারপরে যখন মুসলিম লীগ বারবার কী করলো, আমি মুসলিম লীগ করলো, তারপর সেখান থেকে এসে আওয়ামী লীগ করলো, তারপর সেখান থেকে চলে গেল বাকশাল করলো, তারপর বাকশাল বাদ দেখেন আওয়ামী লীগ আসছে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে তারা যদি অন্য দল করে, এই দল পাল্টায় ওই দল পাল্টায় আসতে পারে, আমি তো একটি দল করেছি, সেই দল থেকে আমি একটি দলে গেছি, সেই দল স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধা জিয়া রহমান যে দলটা গঠন করেছেন। তাই আমি বিরোধী দল, স্বাধীনতা বিরোধী কোন দলে আমি গেলাম। আর আজকে যে জিনিসটা আসছে, এবং এই যে নিজামী সাহেবের কথা আসছে, জামাতের যেটা কথা আসছে, যে স্বাধীনতার পরে যে জিনিসগুলি হলো, এই যে আমাদের কাছে যায়নি কি? আওয়ামী লীগ কি যায়নি? আওয়ামী লীগকে বদল হাসান চৌধুরী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করে কে গোলাম আজমের কাছে যায়নি, নিজামের কাছে যায়নি। আওয়ামী লীগকে জামাতের সাথে করে 86 নির্বাচন করেনি। আওয়ামী লীগকে 91 থেকে 96 পর্যন্ত জামাতের সঙ্গে কে যুগপৎ আন্দোলন করেনি। নিজামী সাহেব নাসিম ভাইয়ের বাসায় যায়নি, গেছে তো, সবই তো করেছে, আন্দোলন করেছে। সর্বশেষ যেটা 2007 সালের নির্বাচনের আগে আপনার মনে আছে, পল্টন ময়দানে যে স্টেজে জেনারেল ইরশাদ উঠলেন, সেই একই স্টেজে বদরুদ্দোজা চৌধুরী উঠছেন। সেই স্টেজে ব্লাসফেমি আইনে যারা বিশ্বাস করে, তারাও সেখানে গিয়ে ঐক্যজোট হয়েছিল। তা কার দোষ দিবেন আপনি? কাকে দোষ দিবেন? খালি বিএনপিকে দোষ দিতে হবে? আপনাদের স্বৈরাচার, ব্লাসফেমি আইন, বিএনপি যারা প্রতিষ্ঠাতা, তাদেরকে নিয়ে আপনারা হজরলভ একটা বিরাট একটা কিসের জন্য? ক্ষমতায় যাওয়ার জন্য। এই তো দোষটা হয় বিএনপির। আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে বঙ্গবন্ধুর সাথে এখানে বিএনপির কোনো কন্ট্রাডিকশন নাই আমি মনে করি। দেখেন, যখন বঙ্গবন্ধু নেতা তখন বিএনপি জন্ম হয়নি, বঙ্গবন্ধু যখন রাষ্ট্রীয় ক্ষমতা তখনও জন্ম হয়নি, যখন ভাষণ দেওয়ার 7ই মার্চ তখনও জন্ম হয়নি। তা আমি কন্ট্রাডিকশন কেন যাব?
এই কন্ট্রাডিকশন যাওয়ার আমার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমার কথা হলো যে আজকে যে এই যে ধর্মনিরপেক্ষতা যে জায়গাটা, ভারত কিন্তু এখন তাদের সংবিধানে কি আছে ধর্মনিরপেক্ষতা নাকি? ভারতের সংবিধান কি ধর্মনিরপেক্ষতা? সেগুলোর তো আজকে ভারত শাসন করছে কারা? আজকে ভারত শাসন করছে কে? বিজেপি। বিজেপি ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে? বিশ্বাস করে না। আপনি বিজেপি ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না, সে চরম সাম্প্রদায়িক। বাংলাদেশের জামাত ইসলাম বা অন্যরা যেমন সাম্প্রদায়িক, তার চেয়ে বেশি সাম্প্রদায়িক বিজেপি। অত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা আমাদের আছে, আপনাদের দেশে সমাজতন্ত্র আছে। সমাজতন্ত্রকে আমি বাংলাদেশ সমাজতন্ত্র পালন করি। আমাদের করোনার ভিতরে সবগুলি পাঠ এত ব্যাখ্যা দিয়েছেন, আপনি কি মনে করেন যে আমাদের ধর্মনিরপেক্ষতা থাকা উচিত নাকি উচিত না? থাকা উচিত। জি, ধন্যবাদ। আমি আপনার সাথে আবার যুক্ত হব। শামীম হায়দার পাটোয়ারি যে প্রশ্নটি তুলেছেন যে 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে আপনাদের পক্ষ থেকে যে কমিটমেন্টটি ছিল, আমি দিতে হবে ভাই, আমি দয়া করে সেটা হলো এই যে শামীম হায়দার পাটোয়ারি যে কথাটি বললেন, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জিয়া রহমান প্রথমে নিজের নামে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়েছেন সুপ্রিম অথরিটি হিসাবে, বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন সহায়তা করার জন্য। এবং পরবর্তী সময় সেটি কয় তারিখে? এইটা 26 তারিখে, 27 তারিখে শেষের ভাষণটা 27 থেকে আমি নিজের কানে শুনছি, যেটা এখন ওইটা কোনটা আগে তো মেজর জিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা 27 তারিখে। এটা 27 তারিখে। এবং এইটা যদি এই ঘোষণাটিকে মিথ্যা, এটা কি মিথ্যা? সেটাই তো বলছি। আরেকটি বলি, এটাকে মিথ্যা। আরেকটি আমি শামীম হায়দার পাটোয়ারির একজন ব্যারিস্টার মনে অত্যন্ত বিজ্ঞ সচেতন ব্যক্তি আমি মনে করি। আমার কথা হলো যে আমি তো আওয়ামী লীগ ছাত্রলীগ করে আসছি, এখানে আমার এতটুকু কিন্তু আমি কিন্তু ওই গর্বিত ইতিহাসের কিন্তু আমি একটা পার্ট। আমি আজকে দলে যেতে পারে, কিন্তু আমি তো ওখান থেকে পার্ট। সেটাই যদি হবে, বঙ্গবন্ধু 7 তারিখে স্বাধীনতা 7ই মার্চের উনি ভাষণ দিয়েছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন। ওটা চূড়ান্ত স্বাধীনতার ঘোষণা। ধরলে পরে আসি, না ধরলে নাই। কারণ আমি ধরলে পরে আছি, না ধরলে নাই, এই আলোচনাটা আমি আপনার সঙ্গে যুক্ত হব। হাবিব ভাই একটু থেকে শুনে আপনার কাছে যুক্ত হচ্ছি। 25 তারিখ পর্যন্ত আলোচনা করলাম। শামীম ভাই যে প্রশ্নটি তুলেছেন যে আপনারা 5 জানুয়ারির নির্বাচনের পরে যে কমিটমেন্টটি দিয়েছিলেন সেটি রক্ষা করা উচিত ছিল গণতন্ত্রের স্বার্থেই। আমার এই ধরনের কোনো কমিটমেন্টের কথা বা আমার স্মরণে নাই, অতএব এটার উত্তর দেওয়াটাও আমার পক্ষে সম্ভব না। আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছিলাম, দেখেছিলাম যে এটি হচ্ছে নিয়ম রক্ষা নির্বাচন, এরকম একটি কথা। এই আপনার এই 14 সালের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদেরকে, আমরাও তো মানে 70 সালের নির্বাচনের পরে মেজরিটি পার্টি হিসাবে আওয়ামী লীগ তো সরকার গঠনের জন্য ম্যান্ডেট দেওয়া হয়েছিল, দেশ স্বাধীন করার জন্য না, শুধু সরকার গঠনের জন্য। তো সেইখান থেকে যখন অবস্থার প্রেক্ষাপটে আমাদের কিন্তু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিতে হলো এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হলো। সো 14তে এই ধরনের কোনো কমিটমেন্ট বা এই ধরনের কোনো মানে ফার্ম কমিটমেন্ট কোথাও কোনো বক্তব্যে আমি অন্তত পাই নাই। সো এটা আমার মনে হয় না যে আজকের এই আত্মসমালোচনার রাজনীতির খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয়। বাট যে জিনিসটা আমি ওনার কাছে উত্তর দিতে চাই, আমি কয়েকটা জিনিস একটু বলি। সেটা হলো যে কথাটা উনি বললেন, দেখেন আপনি আজকে যে কোনো একটা সরকারি নোটিফিকেশন আসলে আপনি এটা পাঠ করবেন। পাঠক আর ঘোষকের যদি পার্থক্য যদি কেউ না বুঝে, আর সবচেয়ে বড় কথা, ঘোষণা কে দেয়? যার ঘোষণায় কাজ হয়। না জিয়াউর রহমান বা একজন মেজরের এইরকম কোনো ম্যান্ডেট ছিল, না উনার ঘোষণায় কেউ দেশ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। হ্যাঁ, উনার ঘোষণায় শোনার পরে কানে কানে অন্য ক্যান্টনমেন্টে যখন বিদ্রোহ হয়েছে, তারাও ভাবলো যে আমরা তো বিদ্রোহ করে ফেলছি। 25শে মার্চের পরে ইপিআর কয়েকটা জায়গায় সরাসরি আক্রমণ হয়েছে, কিছু জায়গায় নিরস্ত্র করার জন্য তারা প্রক্রিয়া করছিল। যখন বাংলাদেশি সৈন্যরা এবং কিছু অফিসার, সব অফিসার না, মেজরিটি অফিসার কিন্তু তখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত হয় নাই। যারা সাহসী ইরা তাদের সৈন্যবাহিনীর সাথে নিয়ে তারা যখন রিভল্ট করলো, তারা কিন্তু যার যার জায়গা থেকে, খালেদ মোশাররফ কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওর নাম জানি কি বলার নাম চিটাগাং ক্যান্টনমেন্টে, যার যার জায়গা থেকে কিন্তু সে করছে। ইপিআর এর মেজর রফিক, তখন ক্যাপ্টেন রফিক ছিল, তার জায়গা থেকে যার যার জায়গা থেকে, কেউ আত্মরক্ষার্থে, কেউ চেতনায় উদ্বুদ্ধ হয়ে, কেউ জীবন রক্ষার্থে, কেউ আর কোনো গতি না দেখে। আজকেও আমি মেজর হাফিজ সাহেবের একটা বক্তব্য ডিডব্লিউতে আমি শুনলাম, উনি নিজেই বলেছেন যে ওনারা জানতেন না যে চিটাগাং থেকে কোনো ঘোষণা হয়েছে বা যুদ্ধ শুরু হয়েছে। ওনাদেরকে যখন নিরস্ত্র করা হলো, এটি নিয়ে মনে খুব বেশি বলার কিছু নাই। আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে এই আপনি যেটি বলছিলেন যে এত আন্দোলন সংগ্রাম করা একটি দল, যে দলটি হচ্ছে একটি দেশের স্বাধীনতা সংগ্রামে পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, সেই দলটি যখন ক্ষমতায় থাকে তখন বিরোধী রাজনৈতিক দলগুলো যখন ঢালাও এরকম অভিযোগ করে দমন পীড়নে, শুধু বিএনপি না, অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আছে তারাও তো করছে, তো তখন সেটি আপনাদের জন্য
একটু বেশি কেমন হয়ে যায় কিনা? না, এটা জাস্ট শুনেন, এই আমরা যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার দল করার বা রাজনীতি করার মূল জিনিসটা হলো জনগণকে সম্পৃক্ত করার। গত 12 বছরে বিএনপি বা অন্য কোনো বিরোধী দল কোনো এজেন্ডা নিয়ে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, এবং যার জন্য কেন পারে নাই সেটির ব্যাখ্যা হাবিব ভাই বারবার দিচ্ছেন। ব্যাখ্যার এক্সকিউজের মধ্যে পার্থক্য আছে। আমি পারি নাই, শুনেন, এই Excuse মানে কি? পাকিস্তান আমলে অজুহাত? বলি এখানে কি বাংলা করবো অজুহাত? অজুহাত। আপনি 54-এর যুক্ত ফ্রন্টের নির্বাচনের পর থেকে 70-এর নির্বাচন পর্যন্ত এই সময়টা কি মানে নিপীড়ন, কি অত্যাচার না করছে উনি নিজে জানে। যে ওই ছাত্র দল যখন হইল জিয়াউর রহমানের হিজুর 81 সাল থেকে পরে জাতীয় পার্টির বিভিন্ন সময় তারা কি অত্যাচার নির্যাতন করেছে, হল দখল, জুলুমবাজি কি না করছে। বঙ্গবন্ধু কিন্তু এই সব কিছু মেনে নিয়েই এই মাইর খেয়ে আমি নিজে যতটুকু আমার স্মরণে আছে 91 থেকে 96-এর পরবর্তী আন্দোলনে, যে আন্দোলনে উনিও একজন শীর্ষস্থানীয় মানে এই যে জনতার মঞ্চের ওয়ান অফ দ্য আর্কিটেক্ট, ওইখানে দাঁড়ায় উনি ভাষণ দিয়েছে। তো সেই জায়গাগুলিতে আমরা জনসম্পৃক্ত করতে পেরেছি। 96-তে তারা 3 মাসের বেশি থাকতে পারে নাই, তারা কিন্তু জনসম্পৃক্ততা করে 14 সালে এইরকম কোনো প্রেক্ষাপট তৈরি করতে পারে নাই যে আমাদের 3 মাসের মধ্যে বিদায় নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। শামীম ভাই, টিটু ভাই বলছেন, আপনি যে কথা বলছিলেন যে প্রতিশ্রুতির কথা, কমিটমেন্টের কথা, এরকম কোনো কমিটমেন্টের কথা টিটু ভাইয়ের স্মরণে আসছে না। জি, ঠিক আছে, ওটা আমরা তখন অন রেকর্ডে দেখেছিলাম, দেখেই বলছি। এনিওয়ে ওইটা বিষয় না। একটা বিষয় হলো, আমি হাবিব ভাইকে বলছি, অবশ্যই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা একটা দিয়েছিলেন, এটা সাহসিকতার কাজ। এবং যদি বাংলাদেশ স্বাধীন না হতো, জিয়াউর রহমানের কোর্ট মার্শালে ফাঁসি হতো বা ফায়ারিং স্কোয়াড হতো। কিন্তু অ্যাডমিটেড সিচুয়েশন তার ঘোষণাটা 27 তারিখে হয়েছে। দুটোই, প্রথমে উনি নিজের নামে দিয়েছিলেন, তারপরে যখন বলা হলো আপনার নামে দিলে এটা লেজিটিমেসি পাবে না, তখন উনি অন বিহাফ অফ বঙ্গবন্ধু এই শব্দটি অ্যাড করলেন, এবং সেটা দুটোই 27 তারিখে। আর 26 তারিখে যেটা দেওয়া হয়েছিল, যে কারণেই 26 তারিখ আমাদের স্বাধীনতা দিবস, যে কারণেই 17ই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন করা হলো, তখন ভূতাপেক্ষিকভাবে বাংলাদেশের স্বাধীনতা 26শে মার্চ থেকেই হলো। এটা আমার মানে তথ্য নির্ভর, হাবিব ভাইয়ের কাছে অন্য তথ্য থাকতে পারে, উনি অনেক জ্ঞানগর্ভ মানুষ। বাট আমি যেটি মনে করি যে আসলে এই ডিসকাশনগুলো আমরা করি, এতে দেশের কি উপকার হচ্ছে। আজকে কোভিড সেকেন্ড টাইম ওয়েভ আসছে, আমরা কোভিডের জন্য কি প্রিপারেশন নিতে পারছি, এটা হলো বড় কথা। দ্বিতীয় যে কথাটি, যে 5 জানুয়ারি 14 যে আওয়ামী লীগ বলেছিল নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তীতে 18 সালে বিএনপি আবার নির্বাচনে অংশগ্রহণ করলো। তো সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হলো, এটা কিন্তু মানে 14 ইলেকশন 18 ইলেকশন দুই ধরনের ক্রাইটেরিয়া। একটাতে বিএনপি ছিল না, 154 জন আনকনটেস্টেড, আরেকটাতে বিএনপি ছিল কিন্তু ইলেকশনটা স্বাভাবিকভাবে বিএনপি অত্যন্ত অভিযোগে মানে পর্যবেসিত করেছে। কিন্তু দুটোর ক্যারেক্টার সম্পূর্ণ দুই রকম। আবার আপনি 8 বা 9 সালের ইলেকশন দেখলে সেটার ক্যারেক্টারিস্টিক আরেক রকম। তাহলে 23 বা 22-এর ক্যারেক্টারিস্টিক কি হবে? আমরা কি এই বিষয়ে কোনো চিন্তা করেছি? আমরা কি কখনো বলেছি যে সামনের ইলেকশনে কখনোই একটা পার্সেন্টেজ অফ ভোট কাস্টিং না হলে সে ভোটটা বৈধ হবে না? আমরা কি একসাথে বলেছি যে 151 জন বা 100 জনের বেশি আনকনটেস্টেড হলে সে ইলেকশন বৈধ হবে না? ইলেকশনটাকে দীর্ঘমেয়াদী একটা স্টেবল ইনস্টিটিউশনে নেওয়ার জন্য কাঠামোগত পরিবর্তনের দাবিটা আমরা কেউ করছি না। যেটাকে ইলেকশন কমিশনের এনভায়রনমেন্ট যেগুলো আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু টিটু ভাই, হাবিব ভাই, টিটু ভাই যে কথাটি বলছেন যে এই সফল করতে না পারার পেছনে সরকারের দায় দেওয়াটা হচ্ছে এক ধরনের অজুহাত আপনাদের। আওয়ামী লীগ 22 বছর পালন না কেন? যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করলো, যে আওয়ামী লীগ স্বাধীন হয়েছে, অস্বীকার করার উপায় আছে? সেই আওয়ামী লীগ 3.5 বছর বেশি ক্ষমতা থাকতে পারলো না কেন? কারা ক্ষমতা থেকে সরালো? আওয়ামী লীগেরাই সরালো। আওয়ামী লীগের নেতারাই, খন্দকার মুস্তাকেরাই তা করলো, গেল। তারপর আরো এত বছর লাগলো কেন? টোটাল বাংলাদেশে তো আওয়ামী লীগ, তার 22 বছর লাগলো কেন? আর টোটাল সেই আওয়ামী লীগ সহ সমস্ত জাতীয় পার্টির জামাত, জাসদ, বাসদ সব এক হয়ে 9 বছর লাগলো কেন জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করে সফল করতে? আন্দোলনকে প্রতি বছর মাসে দিনে কেন লাগলো সে ব্যাখ্যাটা আমি নিতে চাই, কারণ সেই আন্দোলনের আপনি অংশ সফল হয় না। সে আন্দোলন অংশগ্রহণ না, সে আন্দোলন শুরু করছে আমি, শেষ করছি আমি। হ্যাঁ, 96 আন্দোলন শুরু এবং শেষের মধ্যে এই এত বছর কেন গেল? 2014 সালে এটা করতে পারলেন না, যেটা 2014 সালের ব্যাপারটা পানি অনেক গড়ায় গেছে। আচ্ছা, পানি অনেক গড়ায়। বিএনপি যেমন 96 সাল নির্বাচন, আমি তো ওই নির্বাচনের আমার উপর দায়িত্ব ছিল নির্বাচন ঠেকানো বা পরবর্তী সময় জনতা আমার দেওয়ার নাম আমি লাস্ট দিন সভাপতিকে প্রথমেই বলেছি, ওনার বাবা যদি জেলে না যেতেন তাহলে ওনার বাবাই সভাপতি করতেন ওই দিন হয়তো স্বেচ্ছাসেবক দল লীগের পক্ষ থেকে। সেটা 90 সালেরও
লাল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি নিয়ে আসছি জিহাদের, অপরজঙ্গলের পাশে দাঁড়িয়ে বলেছি যে এরশাদকে উৎখাত না, ঘরে ফিরে যাবো না, যাইও না। সেটার দিনও আমি সপত্য করেছি আপনার 0 পয়েন্টে। তো এটা আমার জানা দেখা জিনিস। এখন সেই সময়ের এর সাথে জাতীয় পার্টি অত্যাচার করেছে, অন্যায় করেছে, কিন্তু এখন যেভাবে হচ্ছে এতখানি তো করে নাই। ধরেন আমাদের কথা বাদ দেন, বিশ্ববিদ্যালয় 2 দিন ধরে যা করতেছে এটা কেন করতেছে? ওরা তো কিছু নিরীহ মানুষ, ওরা তো সরকার পরিবর্তন করতেও আমরা ক্ষমতায় যেতে পারবো না। আর যে জায়গাটা এসে আমার এটা কষ্টও লাগে, দুঃখ লাগে, আজকে আমরা কোন জায়গায় গেছি, আজকে দেশের যে সমস্যা, যে সামাজিক পাঠকের যে কথাটা বললো, আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি 219টি কেন্দ্রে আজকে 24-25 হাজার আমাদের টেস্টের আওতায় 3,000 3,500 কিন্তু ধরা পড়তে মারা যাচ্ছে 18 জন, 20 জন, 30 জন করে। এখন করোনা নিয়ে 25 জন, আজকে করোনা নিয়ে কিন্তু আমরা এই জিনিসটা, এই সফলতার গান যে গাইলাম সে গান গাইলাম না। আর আজকে সুবর্ণ জয়ন্তী উৎসবে বলেন বিএনপি বাদ দেন, বিএনপি স্বাধীনতা বিরোধী দল, কিন্তু আজকে কেন সাভার স্মৃতিসৌধের জাতীয় পার্টি, তারপরে আপনার জাসদ, বাসদ, স্বাধীনতার পক্ষে কমিউনিস্ট পার্টি, ন্যাপ কেন দিতে পারবে না? কেন তাদেরকে আজকে সম্পৃক্ত করা হলো না স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে? সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য। কেন আজকে আপনার 5জন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা আসলো, তারা কেন দেখলো না যে বিরোধী দলের আরো কিছু লোকজন এখানে আছে? বিএনপিকে বাদ দেন, জামাতকে বাদ দেন, থাকলো না কেন? তার জাতি কি ঐক্যবদ্ধ হলো না বিভক্ত হলো? আমি সবশেষে যে কথাটা বলতে চাই, সময় তো দিবেন না, সেটা পাঠক আর ঘোষকের ব্যাপারটা। জিয়া রহমানের ঘটনা সেটা কোন জায়গায় লেখা ছিল? ওই যে আমি মেজর জিয়া বলছি বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি স্বাধীনতা ঘোষণা দিয়েছি, কোন জায়গায় লেখা ছিল? কোন ঘোষণায় লেখা ছিল? কোন স্বাধীনতার ঘোষণায় লেখা ছিল? কথাগুলি, শব্দগুলি, জিয়া রহমান যে শব্দগুলি বলেছে, একটি শব্দ কি কেউ দেখাতে পারবে? তো কোনো জায়গায় লেখা আছে, কোন ঘোষণায় লেখা আছে? নাই। দন্তের নয়কার হচ্ছে নাই। জি, নাই। দন্তের নয়কার না। শেষ করি, জি, শেষ করি, একটু অনুরোধ করবে না আমি বলি শেষ করি। সেটা হলো আমার মুখে কথা বলা ঠিক না। তারপরেও আজকে সত্যি ইতিহাসের কথা আমি বলছি। 7 তারিখের ঘোষণা নিয়ে আমার কোনো রকমের ইয়ে নেই, দ্বিধা নেই, কোনো কিছু নেই। 7 থেকে স্বাধীনতার দিন আগ দিন পর্যন্ত 7ই মার্চের ভাষণে জাতি শুনেছে, দেখেছে, বঙ্গবন্ধুর ভাষণে উদ্যোগ হচ্ছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধবাদী অনেকে বলতে পারে উনি স্বাধীনতা চান না, এই করেন না, সেখানে যাই বলুন না কেন, দিন শেষে কি উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার নেতৃত্বেই সরকার পরিচালিত হয়েছে। অর্থাৎ এখানে ওনাকে ছোট করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি এই জায়গাটা বলতে চাই, বঙ্গবন্ধু 25 তারিখে রাতের বেলা যখন ইপিআর এর মাধ্যমে বা ওয়ারলেসের মাধ্যমে ক্ষমতা পাঠালেন, এইটা যদি স্বাধীনতা যুদ্ধের মধ্যে কোনো একদিনও কাগজে, যে জয় বাংলাদেশ পত্রিকা, সেই পত্রিকায় অথবা রেডিও টেলিফোন তখন আসলে রেডিওতে বলা হতো যে বঙ্গবন্ধু 26 তারিখে রাতের বেলায়, 25 তারিখে রাতের বেলায় অ্যারেস্ট হওয়ার আগে এই ঘোষণা দিয়ে গেছেন। কার মাধ্যমে দিয়ে গেছেন? ইপিআর এর মাধ্যমে। ইপিআর কার ইপিআর? পাকিস্তান ইপিআর। তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী না, সেই ইপিআর কি বঙ্গবন্ধুর সেই আদেশ ফলো করতে পারে না। আচ্ছা, এখানে বিদ্রোহটা কিন্তু ইপিআরই করেছিল। আমি এই জায়গা নিতেই চাচ্ছি না, বিদ্রোহটা তো ইপিআরই করেছিল এবং 7ই মার্চের পর থেকে সবকিছু যে বঙ্গবন্ধুর নির্দেশে চলছিল, এটি তো আপনি বলেছেন। খামাখা এই জায়গাটা বঙ্গবন্ধু ছোট করতে চান না কেন? জি, বুঝতে পেরেছি। জিয়া রহমান যে ঘোষণাটা দিয়েছে, সেক্টর কমান্ডার, জেট ফোর্সের কমান্ডার অস্বীকার করতে পারবেন না? এগুলো থেকে অস্বীকার করছে না, বীরত্তম এবং এই কথা নিয়ে বঙ্গবন্ধুর সাথে খুব জনপ্রিয় মুক্তিযোদ্ধা, সেটাও বলছেন। আর সব শেষে দিন শেষে যেটা আজকে আপনি ভোট দেন, জিয়া রহমানকে অনেক দোষ দিয়েছে, ভোট দান থেকে ভোটের রেজাল্ট, আজকে ভোট দেন, এটা মূল কথা। যে যত কথাই থাকুক, আজকে ভোট দেন, নিরপেক্ষ ভোট দিলে বিএনপি জয়ী হবে। হাবিব ভাই বলছেন একটু ধীরে সুস্থে 2023 সালে নির্বাচনের জন্য প্রস্তুতি নিক, তখন মাঠে দেখা হবে যে ওনারা কি হবে। ওনারা তো নির্বাচনে জেতার কোনো সুযোগই নাই, কারণ এই যে আমাদের যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলি প্রতীকে হচ্ছে, ওনারা বুঝতে পারছে যে নির্বাচন করলে, জনগণ ভোট দিলে ওনাদের কেউ নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই না। বিএনপি বলে ওনারা বুঝতে পেরেছেন যে একটা স্থানীয় সরকার নির্বাচনে বা ইউপি নির্বাচনে আমরা যাওয়ার পরে আমাদের শত শত কর্মীর বিরুদ্ধে মামলা হবে, তারা বাড়ি ছাড়া হবে, আমরা পাশও করতে পারবো না। সুতরাং মামলা বাঁচানোর জন্য আপনাকে এই কথাটা বলছি, অজুহাত দেখায় কোনো লাভ নাই। আপনাকে জিততে হইলেও ওই জনগণকে সাথে নিয়ে ভোট, মানে 100% ওনাদের কথা যদি ভোট যদি ওইভাবে দিতে হয়, তাহলে জনসম্পৃক্ততা করে দিতে হবে। এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ যদি আপনার পক্ষে থাকে, যেমন আজকে আমাদের স্বামীনাদার পাটোয়ারি জাতীয় পার্টি থেকে হয়ে আসছে, জনগণ যদি আপনার সাথে থাকে, আপনি নির্বাচিত হয়ে আসবেন। ওই যদি ভোট কেউ চুরিও করতে যায়, সেটা প্রতিহত করার মতো ক্ষমতাও জনগণ আপনাকে ওই ম্যান্ডেট দিয়ে দিয়েছে। যে জন্য আমরা 1971 সালে, উনি যেটা কথা বললেন শুনেন, 7ই মার্চের ভাষণের পরে আর স্বাধীনতার ঘোষণাটা শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল, এবং অটোমেটিক্যালি যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়ে গেল, ইট ইজ ডিক্লেয়ার্ড যে
পাকিস্তানের সাথে মেজরিটি পার্টির গভর্নমেন্ট হিসাবে পাকিস্তানের সাথে সরকার মানে ক্ষমতা নেওয়ার আর কোনো সুযোগ নাই, অতএব আমাদেরকে যুদ্ধই একমাত্র আমাদের রাস্তা। শুনেন, এক মেজর জিয়া রিভল্ট করে নাই। একদিকে যেমন চিটাগাংয়ে রিভল্ট হয়েছে, সেই সাথে চিটাগাংয়েরই মেজর তখন ক্যাপ্টেন রফিক ইপিআর থেকে রিভল্ট করেছে এবং সে 7 দিন আগের থেকে চেষ্টা করছিল, আপনি যদি তার ব্যাপার। আরেক দিক থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে মানে খালেদ মোশাররফ ওইখানে রিভল্ট করেছে, বিভিন্ন ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিছু চলে গেছে, তো গাজী ক্যান্টনমেন্ট থেকে তো আরো আগে, তারা তো 26-এর আগেই তারা ওইখান থেকে রিভল্ট করে টাঙ্গাইলের দিকে রওনা দিয়ে দিয়েছে, ময়মনসিংহে গেছে। সো যার যার জায়গা থেকে সে কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে। যে মূল বক্তব্যটা হলো একক নেতা, স্বাধীনতার ম্যান্ডেট পাওয়া নেতা, জনগণের ভোটে নির্বাচিত নেতা, জনগণের ভোটে নির্বাচিত দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তার নেতৃত্বে স্বাধীনতা একটি রাজনৈতিক যুদ্ধ, এটা কোনো বিদ্রোহ না, এটা আপনাকে মনে রাখতে হবে। হাবিব, আপনার দুজনকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শামীম পাটোয়ারী এমপি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।